ওয়েলকাম টু চ্যানেল সাকসেস। আশা করি সবাই ভালো আছো। তোমাদের 3 নম্বর মডেল সেট দেওয়া হয়েছিল, আজকে 4 নম্বর মডেল সেট নিয়ে তোমাদের কাছে এসেছি। সেই সঙ্গে 3 নম্বর মডেল সেট যেটা দেওয়া হয়েছিল তার উত্তরও আজকে নিয়ে এসেছি। ইতিমধ্যে তোমরা অনেকেই দাবি করছো যে আমরা যেহেতু বাংলায় উত্তর লিখব, বাংলায় যদি উত্তরটা দেওয়া যেত ভালো হতো। কিন্তু একটা কথা বলি, সেটা হলো যে অনেকেই কিন্তু ইংরেজিতে লিখবে এবং কনসেপ্টটা পেতে গেলে আমরা যে সমস্ত সোর্স থেকে কনসেপ্টটা পাই সেই কনসেপ্টটা আমরা কিন্তু ইংরেজিতেই পাই। আমরা এবার সেটাকে স্টাডি করে নিজের মতো করে যে যার মাতৃভাষায়, কেউ বাংলায় লিখবে, কেউ নেপালিতে লিখবে বা কেউ অন্য ভাষায় লিখবে, তার মতো করে করে নেবে। কিন্তু মূল যে কনসেপ্টটা সেটা পাওয়ার জন্য আমাদেরকে ইংরেজির উপরই নির্ভর করতে হয়। কিছু টার্মস থাকে, কিছু কথা থাকে, সেইগুলোর ঠিকমতো করে বাংলা তর্জমা করে বের করাও মুশকিল আছে। তো বাংলায় যারা লিখবে তখন সেই কিছু কিছু টার্মসকে ব্র্যাকেটে ইংরেজিতে বলে দিতে হয়। এখন তা সত্ত্বেও কেউ কেউ বলেছো যে এটা নিয়ে যদি ক্লাস করা হয় খুব ভালো হয়। আমিও বলেছিলাম যে হ্যাঁ, দেখা যাক, ক্লাস করব। তো এখনও সেই ভাবনাটা মাথায় আছে, কতখানি কি করে উঠতে পারবো পুরোপুরি জানি না। তো অক্টোবরে হয়তো সেই ক্লাসটা শুরু করব। অনলাইন ক্লাস আমি আগে করিনি কখনো, করলে তোমাদেরকে নিয়েই প্রথম শুরু করব। তো তার জন্য তোমাদেরকে বলে রাখছি যে যে মেল আইডি, এই ভিডিওর প্রত্যেকটি ভিডিওর সঙ্গেই মেল আইডি দেওয়া থাকে, সেই মেল আইডিতে তোমরা তোমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার উল্লেখ করে পাঠাও। আমি দেখব যে যারা অনলাইন ক্লাস করার জন্য, যারা মানসিকভাবে তৈরি আছো বিশেষ করে বাংলায় উত্তর করার জন্য, তাদের সংখ্যাটা কতজন সেটা দেখে গ্রুপের সংখ্যাটা বা সাইজটা কি হবে দেখে নিয়ে আমার পরবর্তী সিদ্ধান্ত নেব এবং তোমাদেরকে জানাবো। তো তোমরা শুরু করো। আর আজকে এই রবিবার, আজ মানে এই 20 তারিখ রবিবারে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বেরিয়েছে, তাতে পশ্চিমবঙ্গ সরকারের যত স্কিম চালু আছে এবং জনপ্রিয় স্কিম যেগুলো আছে সেই স্কিমগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা কিন্তু ওই স্কিমগুলো দেখবে, মানে শিশু, নারী, এই রিলেটেড যে ইস্যুগুলো আছে, এর বাইরেও আরও অনেক কিছু আছে। যাবতীয় স্কিম 40-42টা স্কিম আছে ওখানে উল্লেখ করা, ওগুলো কিন্তু তোমরা দেখবে। অন্য কিছু দেখো না দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু অবশ্যই দেখবে। আর সেই সঙ্গে আরও বলে রাখি, এই চ্যানেল থেকেই পিএসসি ক্লার্কশিপের জন্য, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস তোমরা জানো যে টায়ার 2 মানে যেটা মেন পরীক্ষা হয়, তাতে বাংলা আর ইংরেজির ডেসক্রিপটিভ লেখা থাকে। এখানেও বহু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকস রিপোর্ট লেখার জন্য দেওয়া থাকে। তো তোমাদের বাংলা ইংরেজির প্রস্তুতির ক্ষেত্রেও কাজে লাগবে যদি তোমরা পিএসসির ক্লার্কশিপের জন্য যে মডেল সেট দেওয়া হচ্ছে, এ পর্যন্ত 6টা মডেল সেট দেওয়া হয়েছে। তোমরা কিন্তু ওগুলো দেখলে ওখান থেকে শুধুমাত্র বাংলা ইংরেজির জন্য রিপোর্ট লেখা, প্রেসি লেখা, ট্রান্সলেশন, বঙ্গানুবাদ এসবই পাবে না, তার সঙ্গে পাবে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইস্যু যেগুলো কিন্তু রিপোর্টিংয়ের জন্য দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু সব কারেন্ট অ্যাফেয়ার্স এবং ওগুলো হেল্পফুল হবে। তো তোমাদেরকে আমার যা বলার বলে দিলাম। এবার 3 নম্বর যে মডেল সেট কোয়েশ্চেন দিয়েছিলাম তার যে উত্তরটা, সেই উত্তরটা এখানে ইংরেজিতেই উপস্থাপিত করা হয়েছে। সেটা একটু ঝটতি চোখ বুলিয়ে নিই। আর তারপর আজকের যে 4 নম্বর সেটের কোয়েশ্চেন সেটা তোমাদেরকে দিয়ে দেবো, পিডিএফে থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে, ডাউনলোড করবে, প্রিন্ট করবে, যা যেমন ইচ্ছে করবে।
তো 3 নম্বর সেটের যে প্রথম প্রশ্নটা ছিল, মেল মেম্বারশিপ নিডস টু বি এনকারেজড ইন অর্ডার টু মেক ওমেন্স অর্গানাইজেশন ফ্রি ফ্রম জেন্ডার বায়াস। আগেও বলেছিলাম, আবারও বলছি, যে প্রত্যেকটা প্রশ্ন যখন উত্তর করবে, প্রশ্নটাকে ভালো করে বুঝে নিয়ে তার গুরুত্বপূর্ণ অংশ কোন জায়গাটা সেটা কিন্তু ধরে রাখতে হবে, সেটাকে মনে রাখতে হবে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ওমেন অর্গানাইজেশন, সেটাকে যদি ফ্রি ফ্রম জেন্ডার বায়াস করতে হয় তাহলে মেল মেম্বারশিপকে ওখানে দরকার আছে। অর্থাৎ মহিলাদের সংগঠনকে যদি লিঙ্গ বৈষম্য মুক্ত রাখতে হয় বা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হয়, সেক্ষেত্রে সেখানে পুরুষদেরও নথিভুক্তিকরণ প্রয়োজন, তাদেরকেও সদস্য করা প্রয়োজন, এই নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। এবার এখানে যে উত্তরটা দেওয়া আছে সেই উত্তরটার সঙ্গে সঙ্গেই একটু করে বলে যাই। ওমেন্স অর্গানাইজেশন হ্যাভ বিন অ্যাকিউজড অফ জেন্ডার বায়াস। কেন এই প্রসঙ্গটা এলো না, অভিযোগ আছে যে তারা জেন্ডার বায়াস, অর্থাৎ তারা এক পেশে নীতি নিয়ে চলে। অর্থাৎ মহিলা সংগঠন বা নারীবাদী সংগঠন যেগুলো হয় সেগুলো পুরুষদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে, তারা নিরপেক্ষভাবে কোনো সিদ্ধান্ত নেয় না। অ্যান্ড মেল মেম্বারশিপ ইজ সাজেস্টেড অ্যাজ আ রিমেডি টু ওভারকাম ইট। তাদের এই এক পেশেমি কাটাবার জন্য ওখানে মেল মেম্বারশিপের প্রয়োজন আছে, ওটা তার নাকি প্রতিকার বা সমাধান। এটা আমাদের প্রশ্নের চাওয়া আর কি। দিস সাজেশন হ্যাজ ইটস প্রস অ্যান্ড কনস, এর ভালো মন্দ সবই আছে। ইট ইজ ট্রু দ্যাট ওমেন্স অর্গানাইজেশন মে সামটাইমস নট বি এবল টু সি দ্য ইস্যু ফ্রম দ্য মেল পয়েন্ট অফ ভিউ। এটা সত্যিই যে মহিলা সংগঠন সবসময়ই এটা পেরে ওঠে না, পুরুষদের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারগুলো কি হতে পারে তারা সেটা সবসময় দেখতে পারে না। দিস মে লিড টু নেগলেক্ট অফ মেল ইস্যুস অ্যান্ড ক্রিয়েট আ ডিস্টরশন ইন দেয়ার প্রেসক্রিপশান। কাজেই তার ভিত্তিতে তারা যে সিদ্ধান্ত নেয় বা যে কাজগুলো করে তাতে পুরুষদের প্রতি যেমন অবহেলা প্রদর্শন হয় এবং সেই সঙ্গে তারা যে নির্দেশ বা ফরমান জারি করে সেটাও খানিকটা বিকৃত হয়। হাউএভার ওমেন্স অর্গানাইজেশন আর মিন টু আর্টিকুলেট ওমেন্স ইন্টারেস্ট। কিন্তু মূল ব্যাপারটা হলো যে মহিলা সংগঠন কিসের জন্য হয়? মহিলাদের স্বার্থ রক্ষার জন্যই তো। তাহলে সেখানে আমরা মেল মেম্বারশিপ ইনক্লুড করব কেন? লাস্ট সেন্টেন্সে ওটাই বলা হয়েছে যে ওমেন্স অর্গানাইজেশনস আর মিন্ট টু আর্টিকুলেট ওমেন্স ইন্টারেস্ট। মহিলাদের স্বার্থ রক্ষাই তো মহিলা সংগঠনগুলির উদ্দেশ্য। দ্য আরবিটারি নেচার অফ গভর্নমেন্ট অলসো রিফ্লেক্ট ইন দ্য ফর্মুলেশন অফ পলিসিস অ্যান্ড লজ। সরকারি যে কাজকর্ম হয়, যে সমস্ত নীতি নির্ধারণ করা হয়, আইন কানুন প্রণয়ন হয়, সেটার মধ্যেও অনেক সময় দেখা যায় এই ধরনের বৈষম্য। It is true that many of the recent laws in India have been made gender specific and not gender neutral. সাম্প্রতিককালে দেখা গেছে ভারতের যে সমস্ত আইন কানুন পাস হচ্ছে সেই আইনগুলো জেন্ডার স্পেসিফিক হয়ে যাচ্ছে, মানে পার্টিকুলার কোনো জেন্ডারকে কেন্দ্র করেই যেন হচ্ছে। মহিলাদের জন্য হচ্ছে মানে মহিলাদের জন্য, পুরুষদের জন্য মানে সাধারণভাবে হচ্ছে সেটা দেখা যাচ্ছে একটু পুরুষের দিকে পক্ষপাতিত্বপূর্ণ। নট জেন্ডার নিউট্রাল, সব সময় জেন্ডার নিউট্রাল হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে তার এরকম পরিস্থিতি হচ্ছে। ওমেন্স অর্গানাইজেশন হ্যাভ প্লেড আ ক্রিটিক্যাল রোল ইন গেটিং দেম পাসড অ্যান্ড গিভিং সাজেশন ফর দেয়ার অ্যামেন্ডমেন্ট। এখানে মহিলা সংগঠনগুলো থাকলে তারা কিন্তু ওই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছে এবং তাদের পরামর্শ দিয়ে তার সংশোধনী করে দিচ্ছে। Since women's organizations have a critical say in such legislation, their membership becomes critical. যেহেতু মহিলা সংগঠন এই কাজগুলো করে দেয়, সেই জন্য আইনসভায় মহিলাদের যে সদস্য পদ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। On the other side, there are men's organization with view on the extreme. আবার পুরুষদেরও সংগঠন আছে, তারাও আবার চরমপন্থী। দে মাস্ট হ্যাভ টু এনকারেজ ব্যালেন্স নেচার অফ ওমেন্স মেম্বারশিপ। তাহলে তার দিকেও যদি ব্যালেন্সে বা ভারসাম্যে আসতে হয় তাহলে তো সেখানে মহিলা
সদস্যদেরকে অন্তর্ভুক্ত করতে হয়। দে ক্যান নট বি এক্সপেক্টেড টু অ্যাজিউম দ্য রোল অফ এ নিউট্রাল আরবিট্রেটর। এমন তো বলা যায় না যে পুরুষ সংগঠন মানে তারা সবসময় নিরপেক্ষ একদম বিচারকের মতো কাজ করতে পারবে। মোর ওভার, ওমেন হ্যাভ ট্র্যাডিশনালি বিন ইন আ উইকার পজিশান কম্পেয়ার টু মেন। তাছাড়া প্রথাগতভাবে আমরা এটা ধরেই নিই যে মহিলারা পুরুষদের তুলনায় একটু দুর্বল। সার্টেন অ্যামাউন্ট অফ জেন্ডার বায়াস ইজ কনসিডার নেসেসারি বাই সাম টু রেস্টোর দ্য হিস্টোরিক্যাল ব্যালেন্স। তাই কেউ কেউ এইরকম মত পোষণ করেন যে ঐতিহাসিকভাবে যে ভুল আমরা করে আসছি তার যদি একটা ভারসাম্য রক্ষা করতে হয় তাহলে মহিলাদের প্রতি একটু পক্ষপাতিত্ব বোধহয় দরকার আছে। মেল মেম্বারশিপ ইন ওমেন্স অর্গানাইজেশন মে অলসো লিড টু ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড উইকেনিং অফ দ্য অর্গানাইজেশন ইটসেলফ অ্যান্ড রিডিউস ইটস এফেক্টিভনেস। তাছাড়া যদি পুরুষদেরকে মহিলা সংগঠনের সদস্য পদ অন্তর্ভুক্ত করা হয় বা সদস্য করা হয় তাহলে মহিলাদের যে সংগঠন সেটা অতখানি কার্যকর থাকবে না, তাকে দুর্বল হয়ে করে দেবে এবং তার মধ্যে হয়তো ফ্র্যাগমেন্টেশন আসতে পারে, অর্থাৎ তাকে ভাঙনও ধরিয়ে দিতে পারে। এইগুলো হচ্ছে ইস্যু। কাজেই এটা সদস্যপদ পুরুষদেরকে দেওয়া হয় তার প্রস অ্যান্ড কনস, সুবিধে এবং অসুবিধের দিক। নেক্সট কোয়েশ্চেন ছিল হোয়াট আর দ্য ইমপ্লিকেশনস অফ জেন্ডার ডিসপ্যারিটিস ইন্ডিয়া। ভারতে যে এত লিঙ্গ বৈষম্য তার ইমপ্লিকেশন কী? ইমপ্লিকেশন মানে কি না, ইমপ্লিকেশন মানে হচ্ছে তার ভবিষ্যৎ পরিণতি বা ফল। এই যে লিঙ্গ বৈষম্য চলছে তার পরিণতি বা ফল কি হতে পারে ভারতে। দ্য ওয়ার্ড জেন্ডার রেফার্স টু দ্য সোশিও কালচারাল ডেফিনেশন অফ সেক্সুয়ালিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ওয়ে সোসাইটিজ ডিস্টিংগুইশ মেন অ্যান্ড ওমেন অ্যান্ড অ্যাসাইন দেম সোশ্যাল রোলস। মেয়েদের নারী পুরুষ ভেদ, তাদের সেক্সুয়ালিটির বেস করে আমরা সমাজে পুরুষ এবং নারীদের অবস্থানটা কি সেটা আমরা নির্ধারণ করি। ফর এজেস, দীর্ঘকাল ধরে, যুগের পর যুগ বা বছরের পর বছর ধরে, ইট ওয়াজ বিলিভড দ্যাট দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, রোলস অ্যান্ড স্ট্যাটাস অ্যাকর্ডেড টু ওমেন অ্যান্ড মেন ইন সোসাইটি আর ডিটারমাইন্ড বাই সেক্স। তাদের লিঙ্গের পরিপ্রেক্ষিতেই সমাজে তারা কে কী ভূমিকা নেবে, তাদের কোথায় অবস্থান, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। দ্যাট দে আর ন্যাচারাল অ্যান্ড দে আর ফোর নট চেঞ্জেবল, এবং ধরেই নেওয়া হচ্ছে যে এটা স্বাভাবিক এবং এর কোনো পরিবর্তন হবে না। দীর্ঘকাল ধরে ধরো আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে দীর্ঘকাল ধরে আমরা দেখে আসছি মেয়েরা রান্নাবান্না করবে, তারা ঘর সংসারে কাজ করবে, বাচ্চা মানুষ করবে, এই যে কাজগুলো এইগুলো পুরোপুরি মেয়েদের কাজ। তারা খেতে দেবে, তারা বাসন মাজবে, তারা সবার আগে ঘুম থেকে উঠবে, তারা সবার শেষে ঘুমোতে যাবে। এই যে একটা প্র্যাকটিস, এই ব্যাপারগুলো আমরা মেনে এসেছি এতদিন ধরে এবং ভেবেছি যে এটা নট চেঞ্জেবল, এটাকে আর চেঞ্জ করার যাবে না। জেন্ডার ডিসপ্যারিটি ইজ দেয়ারফোর আ ফর্ম অফ ইনইকুয়ালিটি হুইচ ইজ ডিস্টিংক্ট ফ্রম আদার ফর্মস অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটিস। আমাদের সমাজে যে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য রয়েছে তার থেকে কিন্তু আমাদের লিঙ্গ বৈষম্য একটু ভিন্ন ধরনের। ইট হ্যাজ অ্যান অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ ডেভেলপমেন্ট গোলস অ্যাজ ই রিডিউসেস দ্য ইকোনমিক গ্রোথ। যেহেতু এটা আমাদের অর্থনৈতিক বৃদ্ধিকে কমিয়ে দেয়, সেই জন্য আমাদের সামগ্রিকভাবে উন্নয়নের ক্ষেত্রে এর একটা খারাপ প্রভাব রয়েছে। কি ইমপ্লিকেশন রয়েছে, ইকোনমিক ইমপ্লিকেশনটা কি অফ জেন্ডার ডিসপ্যারিটিস, অর্থাৎ লিঙ্গ বৈষম্যের ফলে আমাদের অর্থনৈতিক দিকে কি খারাপ হচ্ছে। ওমেন ইন ইন্ডিয়া ল্যাক এডুকেশন অ্যান্ড স্কিল। ভারতের মহিলারা তাদের শিক্ষা এবং দক্ষতা স্কিলে তারা একটু পিছিয়ে আছে। সো দে আর নট সুইটেবল টু ওয়ার্ক ইন সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। তাই তাদেরকে টার্সিয়ারি এবং সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, তোমরা নিশ্চয়ই জানো, কেউ আবার হয়তো কেউ জানো না, যে অর্থনীতিতে 3টে সেক্টর আছে। একটাকে বলা হয় প্রাইমারি সেক্টর, যেখানে প্রকৃতির সঙ্গে কাজকর্ম, মূলত এগ্রিকালচার, ফিশিং, হান্টিং, এগুলোকে বলা হয় প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, যেখান থেকে মানুষের বেঁচে থাকার রসদ সংগ্রহ করা হয়। তো প্রাইমারি
যে অ্যাক্টিভিটিস সেটা হচ্ছে আমাদের জীবন জীবিকার জন্য আমরা যে সমস্ত প্রকৃতির কাছ থেকে যে সমস্ত রসদ সংগ্রহ করি সেটাকে বলা হয় প্রাইমারি অ্যাক্টিভিটি ইকোনমিক সেক্টরে। তো এখানে সেকেন্ডারি অ্যাক্টিভিটিসটা কি না, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস হচ্ছে ম্যানুফ্যাকচারিং, যেখানে কিছু প্রোডাকশান হয়, কলকারখানায় যে সমস্ত কাজকর্ম হয় সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটি। আর টার্সিয়ারি অ্যাক্টিভিটি কি, যেখানে পরিষেবা দেওয়া হয়, সার্ভিস, সেটা হচ্ছে টার্সিয়ারি অ্যাক্টিভিটিস। তো এই যে ইকোনমিক ক্ষেত্রে যে তিনটে সেক্টর আছে, একটা প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, একটা টার্সিয়ারি সেক্টর। তো মেয়েদের লেখাপড়া এবং স্কিল ডেভেলপমেন্ট সে হারে না থাকার জন্য তাদেরকে যদি আমরা কোথাও অর্থনৈতিক কাজকর্মে নিযুক্ত থাকতে দেখি সেটা কিন্তু প্রাইমারি সেক্টর। সেই জন্য এখানে বলা হয়েছে সো দে আর নট সুইটেবল টু ওয়ার্ক ইন সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ হোয়াই দে আর ইনভলভড ইন প্রাইমারি আনপ্রোডাক্টিভ ওয়ার্কস লাইক সাবসিস্টেন্স ফার্মিং। প্রাইমারি অ্যাক্টিভিটিসে যুক্ত হয়েছে এবং ওটাকে আনপ্রোডাক্টিভ ওয়ার্ক বলা হচ্ছে। আনপ্রোডাক্টিভ কেন বলা হচ্ছে, তার কারণ ওখান থেকে আমরা সেভাবে অর্থ খুঁজে পাচ্ছি না। মেয়েরা যদি কৃষিকাজে চাষের সঙ্গে হাত লাগায়, দেখা যাবে সেই কৃষিজ ফসল আমরা খেয়ে ফেলছি। খেয়ে ফেলার ফলে কি হবে, ওটা আমাদের সেই অর্থে কোনো প্রোডাকশানের কাজে লাগছে না। আবার কি, ওই যে কাজটা ঘরের জন্য যে কাজটা, সেই কাজের জন্য তো কেউ মজুরি পায় না, তাহলে তার কোনো মাইনেও নেই, তার মানে তার কোনো রোজগার নেই, তার মানে সে আনপ্রোডাক্টিভ কাজের সঙ্গে যুক্ত আছে। কিন্তু যদি কোনো ম্যানুফ্যাকচারিং কাজের সঙ্গে যুক্ত থাকে কলকারখানায়, তার বিনিময়ে সে মাইনে পাবে। আবার যদি সার্ভিসের সঙ্গে যুক্ত হয় তাহলে মাইনে পাবে, তখন সেটাকে আমরা প্রোডাক্টিভ বলবো। এইভাবে আমরা সব ভাবতে অভ্যস্ত, কিন্তু তাদের কাজটা দেখা যাচ্ছে এখানে প্রাইমারি আনপ্রোডাক্টিভ ওয়ার্কস লাইক সাবসিস্টেন্স ফার্মিং, অর্থাৎ বেঁচে থাকার জন্য যে কাজগুলো হয়, ফার্মিং করা হয়। ফার্মিংয়ের মধ্যে শুধুমাত্র এগ্রিকালচার যুক্ত নয়, এর সঙ্গে ডেয়ারি থেকে আরম্ভ করে অ্যানিম্যাল হাজবেন্ডারি, এগুলো কিন্তু ফিশিং, এগুলো সবই ফার্মিংয়ের মধ্যে ইনক্লুডেড। দিস ট্রেন্ড ইজ কজিং ফেমিনাইজেশন অফ পভার্টি ইন ইন্ডিয়া। এর ফলে দেখা যাচ্ছে আমাদের যে দারিদ্র্য তার নারীকরণ হয়ে যাচ্ছে। লেবার ফোর্স পার্টিসিপেশন রেট অফ ওমেন ইন ইন্ডিয়া ইজ ভেরি লেস ইন ইন্ডিয়া। ভারতে দেখা যাচ্ছে মানে আমাদের যে শ্রমের ক্ষেত্রে মহিলাদের যে অংশগ্রহণ সেটা কিন্তু অনেকটাই কম অন্যান্য দেশের তুলনায়। দিস শোজ দ্যাট উই হ্যাভ ফেলড টু প্রোভাইড ইকুয়াল অপরচুনিটি টু ওমেন ইন ইন্ডিয়া। এতেই প্রমাণ হয় যে আমরা মহিলাদেরকে সমান কাজের জন্য যে সমান সুযোগ বা অধিকার দেওয়া সেটা দিতে ব্যর্থ হয়েছি। এর ফলে আমাদের সোশ্যাল ইমপ্লিকেশন কি হচ্ছে, সোশ্যাল ইমপ্লিকেশন অফ জেন্ডার ডিসপ্যারিটিস। আমরা এতক্ষণ ইকোনমিক ইমপ্লিকেশন নিয়ে আলোচনা করলাম, জেন্ডার ডিসপ্যারিটিস বা লিঙ্গ বৈষম্যের। এবার লিঙ্গ বৈষম্যের সোশ্যাল ইমপ্লিকেশন আমরা কি দেখছি। ইকোনমিক dependence of women on men is the main cause of patriarchal mindset of Indian people. ভারতীয় মানুষদের এই পিতৃতান্ত্রিক যে মানসিকতা, তাতে দেখা যাচ্ছে মহিলারা তাদের অর্থনৈতিক নির্ভরশীলতা পুরোপুরি পুরুষদের উপর করে আছে। সোশ্যাল স্ট্যাটাস অফ ওমেন হ্যাজ বিন ডিগ্রেডেড। তাদের যে সামাজিক মর্যাদা সেটাও অনেকখানি ডিগ্রেড হয়েছে, অর্থাৎ মানের জায়গায় নেই, কিছুটা অপমানের জায়গায় চলে গেছে, মান থেকে অনেক নিচে নেমে গেছে। দে হ্যাভ লিটিল ভয়েস ইন ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি অ্যাফেয়ার্স। সংসার অথবা সম্প্রদায়ের মধ্যে তাদের যে ভয়েস, তাদের যে গলা, তাদের স্বর, অর্থাৎ তাদের যে বক্তব্য, তার খুব গুরুত্ব নেই। অল দিজ ওমেন রিলেটেড ক্রাইমস আর ইনক্রিজিং ডিউ টু দিস ডিসক্রিমিনেটরি সোশ্যাল অ্যাটিটিউড। আমাদের এই সামাজিক দৃষ্টিভঙ্গির জন্যই মহিলারা এত মানে ক্রাইমের দিকে ঝুঁকে যাচ্ছে। দ্য সেক্স রেশিও অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস রিপোর্ট স্ট্যান্ডস অ্যাট 940 পার 1000 মেলস। 2011 সেন্সাস, আমরা তো এখনও 2021 সেন্সাস পেতে আমাদের আরও এক বছর দেরি হবে। তো 2011 সেন্সাস অনুযায়ী দেখা যাচ্ছে যেখানে 1000 পুরুষের এগেনস্টে রয়েছে 940 জন মহিলা। The maternal mortality rate in rural areas is among the world's highest. গ্রামের দিকে মাতৃত্বজনিত কারণে মেয়েদের যে মৃত্যু হয় সেটা কিন্তু পৃথিবীর সর্বোচ্চ।
দি স্ট্যাটস অর্থাৎ স্ট্যাটিস্টিক্স, দি স্ট্যাটস রিফ্লেক্ট হাইলি ভালনারেবল কন্ডিশন অফ ইন্ডিয়ান ওমেন অ্যাজ আ রেজাল্ট অফ জেন্ডার ডিসপ্যারিটি ইন ইন্ডিয়া। তো এই ছিল সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন আছে, হোয়াট আর দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কনসিকোয়েন্সেস অফ অ্যাবলিশিং চাইল্ড লেবার ইন ইন্ডিয়া। আমরা সবাই তো শিশু শ্রমিকদের বা শিশু শ্রমকে অ্যাবলিশ করার জন্য, লোপ করার জন্য উঠে পড়ে লেগেছি এবং আমরা চাইছি, কিন্তু এর সোশ্যাল আর ইকোনমিক কনসিকোয়েন্স কী হতে পারে, সামাজিক এবং অর্থনৈতিক পরিণতি কী হতে পারে। The principles of effective abolition of child labor means ensuring that every girl and boy has the opportunity to develop physically and mentally to her or his full potential। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি আমরা বলতে চাই যে চাইল্ড লেবারকে অ্যাবলিশ করো, অর্থাৎ লোপ করে দাও, যদি সত্যিকারের সেটা হয়, তাহলে কি হবে না, শিশু ছেলে অথবা মেয়ে তাদের শারীরিক এবং মানসিক বিকাশের যে পোটেনশিয়ালটি রয়েছে, সম্ভাবনা রয়েছে, তার পূর্ণ সুযোগ তাদেরকে দেওয়া হবে যদি চাইল্ড লেবারকে আমরা অ্যাবলিশ করতে পারি। ইটস আ স্টপ অফ অল ওয়ার্ক বাই চিলড্রেন দ্যাট জিওপারাইজেস দ্য এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। উন্নয়ন এবং তাদের শিক্ষা এইগুলোকে যেটা জিওপারডাইজ করা মানে বিপন্ন করা, তো সেটাকে ধ্বংস করে দেওয়া বা স্টপ করে দেওয়া, তাকে থামিয়ে দেওয়া, পুরোপুরি থামিয়ে দেওয়া, যাতে করে তাদের এই এডুকেশন বা ডেভেলপমেন্টটা ব্যাহত না হয়। ইন্ডিয়া ইজ ফেসিং দ্য কার্স অফ চাইল্ড লেবার। ভারতে শিশু শ্রম তো আছেই, এই অভিশাপ আমাদের চলছে। আ লার্জ নাম্বার অফ চিলড্রেন হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ চাইল্ড লেবার ইন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড আদার প্লেসেস অফ ওয়ার্ক লাইক হোটেলস, স্টল, শপস এটসেট্রা। আমরা এগুলো দেখে থাকি যে কোনো দোকানে, স্টলে, হোটেলে বিশেষ করে বাচ্চাদেরকে দিয়েই কাজ করানো হয়, কড়া মাজানো, তারপর আঁচ ধরানো, আঁচের ব্যাপারটা যদিও এখন নেই, তারপর এই ঝাড় দেওয়া, পরিষ্কার করা, যা কিছু টেবিল পরিষ্কার করা, কাপ প্লেট তুলে নেওয়া, এই যে কাজগুলো, এইগুলো হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে করানো হয়। লস হ্যাভ বিন মেড টু অ্যাবলিশ চাইল্ড লেবার ফ্রম ইন্ডিয়া। আইন তো করা আছে। Child Labor Prohibition and Regulation Amendment Act 2016 is a progressive step. It prohibits the engagement of children in all occupation and of adolescents in hazardous occupation. তো 2016-তে যে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়েছে, সেটা খুবই প্রোগ্রেসিভ অর্থাৎ প্রগতিশীল। এর ফলে কি হয়েছে, শিশুদেরকে হ্যাজার্ডাস যে অকুপেশান অর্থাৎ ঝুঁকিবহুল যে পেশা, সেই ঝুঁকিবহুল পেশা কোনগুলো, যেমন ব্রিকফিল্ড মানে ইট ভাটায় কাজ করা, বা বিড়ি কারখানায় বা ওই যে লেদ কারখানা, সেই সবে কাজ করা, এগুলো হচ্ছে খুব বিপজ্জনক। অ্যান্ড processes wherein the adolescent refer to those under 18 years and children to those under 14 years। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে শিশু বলতে বোঝানো হবে 14 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের, আর অ্যাডোলেসেন্ট বলা হবে 18 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের। তো এদের সবার ক্ষেত্রেই কিন্তু মানে এরা সবাই কিন্তু চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় এসে গেছে। ভ্যারিয়াস স্কিম অ্যান্ড প্রোগ্রাম হ্যাভ বিন ফর্মুলেটেড টু মিট দিস এন্ড। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক রকমের পরিকল্পনা নেওয়া হয়েছে, অনেক রকমের প্রকল্প আনা হয়েছে। বাট ইয়েট ইট ইজ আ ফার গোল টু বি অ্যাচিভড। কিন্তু এখনও এই লক্ষ্যে পৌঁছতে আমাদের এখনও অনেক বাকি। মোরওভার, ইফ দ্য চাইল্ড লেবার ইজ অ্যাবলিশড, ইন্ডিয়া উইল হ্যাভ টু ফেস সাম কনসিকোয়েন্সেস ইন সোশিও ইকোনমিক ফিল্ডস। তাছাড়া যদি এই চাইল্ড লেবারটা পুরোপুরি আমাদের অ্যাবলিশ করে দেওয়া হয়, লোপ করে দেওয়া হয়, তার সামাজিক এবং অর্থনৈতিক কিছু পরিণতি আমাদেরকে দেখতে পেতে হবে। এটাই কিন্তু কোশ্চেনের মূল জায়গাটা। সেগুলো কি? ইন সোশ্যাল ফিল্ড দে আর রিকোয়ার্ড টু বি এডুকেটেড। সামাজিক ক্ষেত্রে ধরো ওদেরকে এই রকম জায়গায় কাজ করতে, কলকারখানায়, হোটেলে, স্টলে, দোকানে কোথাও কাজ করতে পাঠানো হলো না, তাহলে কী হবে? ওই বাচ্চাগুলো যাবে কোথায়? ওরা যেহেতু ওই 18 বছর বয়স পর্যন্ত ওরা যেহেতু কোনো কাজের উপযুক্ত নয়, কোনো কাজই করানো যাবে না, তার মানে ওদেরকে কী করতে হবে? শিক্ষার ব্যবস্থা করতে হবে। ইন সোশ্যাল ফিল্ড দে আর রিকোয়ার্ড টু বি এডুকেটেড। তারা কি? সামাজিকভাবে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। ইফ দে হ্যাভ নো ওয়ার্ক টু ডু, দেয়ার পুয়ার ফ্যামিলিজ উইল নট বি এবল টু মিট দ্য রিকোয়ারমেন্টস অফ লাইফ।
তাহলে ওরা যদি কাজ না করে তাহলে তাদের পরিবারের লোকজন জীবন জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় রসদ সেগুলো পুরোপুরি সংগ্রহ করতে পারবে না। ইভেন টু সাম ফ্যামিলিজ স্টারভেশন উইল বি আ রেজাল্ট। এমনকি কিছু কিছু পরিবারের ক্ষেত্রে না খেতে পেয়ে থাকাটাও একটা এর পরিণতি হতে পারে। অ্যাপার্ট ফ্রম দিস, চিলড্রেন উইল রিকোয়ার নিউট্রিশন। শুধু তাই নয়, ওই বাচ্চাগুলোর তো একটা পুষ্টির প্রয়োজন আছে। অ্যাক্টিভিটিস ফর দেয়ার আপলিফটমেন্ট উইল বি আ ফার্স্ট প্রায়োরিটি। তাহলে তাদের সেই উন্নয়নের বা তাদের বিকাশের ব্যাপারটাই কিন্তু প্রথম গুরুত্বপূর্ণ কাজ। বাট দ্য পজিশন ডাজ নট অ্যাপিয়ার দ্যাট গভর্নমেন্ট উইল বি এবল টু প্রোভাইড ফুড, ক্লথস অ্যান্ড শেল্টার অ্যান্ড এডুকেশন অন ইটস ওন ইফ চিলড্রেন ডু নট আর্ন। কিন্তু বর্তমানে সরকারের যা পরিস্থিতি সেটা দেখে মনেই হয় না যে এদের খাবার, বস্ত্র, বাসস্থান, এমনকি শিক্ষা এর জন্য সরকার ব্যবস্থা করতে পারবে যদি শিশুরা রোজগার নিজেরা না করতে পারে। চিলড্রেন আর অলওয়েজ লো পেড, তারা সবসময়ই কম মাইনে পায়। অ্যান অ্যাডাল্ট ক্যান নট অ্যাফোর্ড টু ওয়ার্ক ফর সাচ লো পেমেন্ট। কোনো বয়স্ক বা পরিণত বয়সের মানুষকে যদি কাজ করতে দেওয়া হয়, তারা কিন্তু এত কম মজুরিতে বা কম পয়সায় কাজ করবে না। On economic front, there are some protests from USA and European countries regarding labor in India. কিছু বিদেশি দেশ, আমেরিকা এবং ইউরোপের কিছু দেশ, তারা ভারতের এই যে লেবার তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। আফটার অ্যাবলিশিং ইট, ইন্ডিয়ান এক্সপোর্ট সেক্টর উইল বি অ্যাফেক্টেড অ্যান্ড আর্নিং অ্যামাউন্ট অফ এ ফ্যামিলি উইল বি রিডিউসড। আমাদের দেখা যাবে এক্সপোর্ট সেক্টর, আমাদের যে রপ্তানি হয় বাইরের দেশে, সেই রপ্তানিটা কিন্তু কমে যাবে যদি শিশু শ্রমিকদেরকে এই কাজ করতে না দেওয়া হয়, অর্থাৎ চাইল্ড লেবারকে যদি লোপ করে দেওয়া হয়। আর্নিং অ্যামাউন্ট অফ এ ফ্যামিলি উইল বি রিডিউসড। একটা পরিবারের যে রোজগারটা হতো, মোট অ্যামাউন্ট আসতো, সেটা কিন্তু কমে যাবে। অ্যাজ চিলড্রেন সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ, ইনকাম ডেফিসিয়েন্সি উইল রেজাল্ট ইন পভার্টি, দারিদ্র আসবে। এমপ্লয়ার্স অফ চিলড্রেন উইল নট বি এবল টু এমপ্লয় অ্যান অ্যাডাল্ট পারসন বিকজ অফ দেয়ার ইনএবিলিটি টু পে হায়ার ওয়েজেস। নিয়োগকর্তারা অনেক বেশি মাইনে দিতে হবে বলে অ্যাডাল্ট পারসনদেরকে নিয়োগ করতে ব্যর্থ হবে। ইভেন আফটার ওয়ার্কিং সাম চিলড্রেন অ্যাফোর্ড দেয়ার ওন ফুড অ্যান্ড এডুকেশন, দিস বার্ডেন ইজ দেন টু বি হ্যান্ডেল বাই দেয়ার পুয়ার পেরেন্টস। যে বাচ্চারা এখনও তাদের নিজেদের শ্রমের বিনিময়ে খাবার জোগাড় করছে, হয়তো বা কিছু পড়াশোনাও করছে, সেটা যদি অ্যাবলিশ করে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের যে দরিদ্র পিতামাতা তাদেরকেই সেগুলোকে বহন করতে হবে। ইকোনমিক কন্ডিশন অফ গভর্নমেন্ট আর নট সো সাউন্ড টু অ্যাফোর্ড অল দিজ কস্ট। সরকারের আর্থিক অবস্থা এত মজবুত নয় যে এই সব দিকগুলো সামলাতে পারবে। দিস উইল রেজাল্ট ইন হায়ার কস্ট অফ ওয়েজেস টু স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। এবং এই যে ক্ষুদ্র শিল্পগুলো, তাতে এদেরকে দিয়ে যে খাটিয়ে নেওয়া হতো এবং কম পয়সা দিয়ে লাভ হতো, সেই জিনিসটা হবে না এবং এমপ্লয়াররাও তাতে লসে রান করবে। অল দিস সিম টু লিড দ্যাট ইট ইজ নট পসিবল ফর ইন্ডিয়া টু অ্যাবলিশ চাইল্ড লেবার ইমিডিয়েটলি। এই সব কিছু দেখে যেটা মনে হচ্ছে যে ঠিক এক্ষুনি চাইল্ড লেবারকে অ্যাবলিশ করে দেওয়ার মতো অবস্থায় ভারত নেই। পরের যে প্রশ্ন ছিল, হোয়াট মেজার্স হ্যাজ দ্য গভর্নমেন্ট টেকেন সো ফার টু মেক ওমেন ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্ট। ভারতকে অর্থনৈতিক দিক থেকে মহিলাদেরকে অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর করার জন্য গভর্নমেন্টের কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এগুলো তোমরা জানো, তাও এখানে একটু চট করে পড়ে দিচ্ছি। টু মেক ওমেন ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ইজ নেসেসারি টু রেজ সোশ্যাল লেভেল অফ ইন্ডিয়া। যদি ভারতের সামাজিক একটা লেভেল যেটা আছে তার যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে কিন্তু মহিলাদেরকেও অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর করার প্রয়োজন আছে। ফর দিস এইমস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপার্ট ফ্রম ভেরিয়াস স্টেট গভর্নমেন্টস হ্যাজ প্রপোজড ভেরিয়াস স্কিমস ইন দিস ডিরেকশন। ভারত সরকার, রাজ্য সরকারগুলো তো করছেই, তার বাইরেও ভারত সরকারও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সেগুলো হচ্ছে এরকম, যেমন ইন 1992 to 1993 আর ন্যাশনাল ওমেন ফান্ড ওয়াজ প্রপোজ টু মিট দেয়ার রিকোয়ারমেন্টস অফ লোন টু পুয়ার ওমেন ফর দেয়ার ইকোনমিক আপলিফটমেন্ট। অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর জন্য তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং একটা আলাদা করে ফান্ড তৈরি করা হয়েছে, ন্যাশনাল ওমেন ফান্ড, এটা প্রপোজ করা হয়েছিল। ইন এপ্রিল 1989 জহর রোজগার যোজনা ওয়াজ স্টার্টেড ফর রুরাল এমপ্লয়মেন্ট। এখন MGNRG এর কাজ চলছে তোমরা জানো। টু ইনক্রিজ অ্যান্ড অ্যাসিস্ট্যান্স টু বি ইমপ্লিমেন্টেড থ্রু পঞ্চায়েতি রাজ। দিস স্কিম অলসো ডেলিভার ইটস বেনিফিট টু ওমেন। এই স্কিমটাও কিন্তু মহিলাদের অনেকখানি সুযোগ সুবিধা এনে দিয়েছে।
Mohila Samriddhi Yojana on 2nd October 1993 was aimed at developing saving habits among rural women and to provide them economic security through higher interest rate. মহিলাদের সেভিং করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং তাতে কিন্তু একটা হায়ার ইন্টারেস্ট রেটের কথাও বলা হয়েছিল যে মহিলারা যদি সঞ্চয় করে তাদের সঞ্চয়ের উপর যে সুদের হার সেটা বেশি পাবে। ইন্দিরা মহিলা যোজনা ইন 1995 ওয়াজ স্টার্টেড টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য ওমেন অ্যান্ড মেক দ্য ইকোনমিক রিসোর্সেস অ্যাভেলেবল টু দেম। 1995 সালে এই ইন্দিরা মহিলা যোজনা করা হয়েছিল যাতে করে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং তাদের ইকোনমিক রিসোর্সকে কাজে লাগাতে পারে, তাদের কাছে একটা অ্যাভেলেবেল করে দেওয়া যায়। অল দিজ আর measures along with formation of self-help groups taken to achieve the goal of economic independence and self-reliance among women. এইখানে আমরা ওই MGNREGAর কথাটা অর্থাৎ 100 দিনের যে কাজ সেই কথাটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। 5 নম্বর কোয়েশ্চেন যেটা ছিল, পাবলিক হেলথ সিস্টেম হ্যাজ লিমিটেশন ইন প্রোভাইডিং ইউনিভার্সাল হেলথ কভারেজ। মানে সরকারিভাবে যে স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে বা স্বাস্থ্য ব্যবস্থাপনা রয়েছে সেটার একটা সীমাবদ্ধতা রয়েছে, হ্যাজ লিমিটেশন। সবাইকে স্বাস্থ্যের সুযোগ দেওয়ার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা রয়েছে। ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য প্রাইভেট সেক্টর কুড হেল্প ইন ব্রিঙ্গিং দ্য গ্যাপ? তোমার কি মনে হয় যে প্রাইভেট সেক্টর অর্থাৎ বেসরকারি হাসপাতালগুলোকে দিয়ে ওই যে গ্যাপটা আছে ওই গ্যাপটা পূরণ করা যায়? তো এর উত্তর তো আমরা এই কোভিড-19 সময় থেকেই দেখতে পাচ্ছি যে সরকারি হাসপাতালের সেই পরিকাঠামো না থাকার জন্য বেসরকারি হাসপাতালগুলোকেও কাজে লাগানো হচ্ছে, কাজেই গ্যাপ তো পূরণ করছেই। তো এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। এখানে যে কথাগুলো লেখা আছে একটু দেখে নেওয়া চটপট। ইন্ডিয়া হ্যাজ আ লং টার্ম গোল অফ প্রোভাইডিং ইউনিভার্সাল হেলথ কভারেজ। সরকার তো একটা লং টার্ম গোল রেখেছে যে সবার জন্যই আমরা স্বাস্থ্যের ব্যবস্থা করব, ইউনিভার্সাল হেলথ কভারেজ বা UHC, হুইচ মিনস দ্যাট ইচ ইন্ডিভিজুয়াল উড হ্যাভ অ্যাসিওর্ড অ্যাক্সেস টু আ ডিফাইন্ড এসেন্সিয়াল রেঞ্জ অফ মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস, হুইচ শুড বি এন্টায়ারলি ফ্রি ফর এ লার্জ পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন। এমন একটা ব্যবস্থা করা আছে যে সার্বজনীন স্বাস্থ্যের একটা ব্যবস্থাপনা যেখানে বেশিরভাগ মানুষ মানে তারা হচ্ছে বিনে পয়সায় একটা চিকিৎসার সুযোগ পাবে, অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট পাবে এবং মেডিসিনও পাবে। দ্য পাবলিক হেলথ সিস্টেম ফেসেস মেনি ডিফিকাল্টিস ইন প্রোভাইডিং ইউনিভার্সাল হেলথ কভারেজ। কিন্তু এই যে সার্বজনীন স্বাস্থ্য কভারেজের কথা বলা হচ্ছে তার কিছু সীমাবদ্ধতা রয়েছে, কিছু অসুবিধে রয়েছে। কি সেগুলো? অ্যাভেলেবিলিটি অফ হেলথ কেয়ার সার্ভিসেস ইন কোয়ান্টিটেটিভলি inadequate due to massive shortage of health care professional। আমাদের স্বাস্থ্য পরিকাঠামোর যেমন অভাব আছে কিন্তু সেই সঙ্গে হেলথ কেয়ার প্রফেশনাল যারা অর্থাৎ ডাক্তার, নার্স, এই যে প্রফেশনাল তাদেরও কিন্তু আমাদের ভীষণ শর্টেজ রয়েছে। ইন্ডিয়াস পাবলিক স্পেন্ডিং অন হেলথ 1.28% অফ জিডিপি। আমাদের টোটাল যা জিডিপি তার 1.28% মানে কিছুই না, 1.5%ও নয় স্বাস্থ্যের খাতে ব্যয় করা হয়। ইজ অ্যামং দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা বিশ্বের হচ্ছে সবচেয়ে নিম্নতম। দ্য প্রেজেন্ট PM ওয়ান্টস টু টেক ইট টু 2.5% বাই 2025। বর্তমান যে প্রধানমন্ত্রী ভারতের উনি চান 2025 সালের মধ্যে এটাকে 2.5%-এ নিয়ে যেতে। ইনসাফিসিয়েন্ট ফান্ডিং অফ পাবলিক ফেসিলিটিস কম্বাইন্ড উইথ faulty planning and inefficient management over the years has resulted in dysfunctional health system that has been yielding poor health outcomes। আমরা দেখি কি গ্রামের দিকের কিছু কিছু উপস্বাস্থ্য কেন্দ্র করা হয়ে আছে কিন্তু সেই উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নেই, অনেক সময় নার্স বা GDA তারাই চালায়, সেখানে পর্যাপ্ত ওষুধও পাওয়া যায় না এবং সব রকম চিকিৎসার সেবাও পাওয়া যায় না। তাহলে ইনফ্রাস্ট্রাকচারের যেমন প্রয়োজন আছে কিন্তু আমাদের প্রফেশনালটাও খুব প্রয়োজন আছে। এই গ্যাপটা পূরণ করতে যদি হয় আমরা কি শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনার মধ্যে পারবো? তার জন্য আমাদেরকে প্রাইভেট সেক্টরের উপর কিন্তু এখনও নির্ভর করতেই হবে। ইট ইজ বিলিভড বাই মেনি পলিসি মেকার্স দ্যাট প্রাইভেট হেলথ কেয়ার প্রপারলি সাবসিডাইজড অর প্রাইভেট হেলথ insurance subsidized by the state can meet the challenge।
অনেকের মতে, অনেক বিশেষজ্ঞ এবং নীতি প্রণেতারা যারা, তাদের মতে যে প্রাইভেট হেলথ কেয়ার যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে, অর্থাৎ বেসরকারি যে নার্সিংহোম বা হাসপাতাল রয়েছে, তার দিকে যদি একটু সাবসিডি দেওয়া হয়, ভর্তুকি দেওয়া হয়, বা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের সুযোগে আনা হয় মানুষজনকে, তারা যদি একটু সাবসিডাইজ রেটে কাজকর্ম করে দেয়, চিকিৎসার পরিষেবা দেয়, তাহলে কিন্তু মানুষের উপকার হয়। ক্যান মিট দ্য চ্যালেঞ্জ। ইন মোস্ট অফ দ্য কান্ট্রিজ আ মিক্স অফ প্রাইভেট অ্যান্ড পাবলিক সার্ভিসেস ইজ আ রিয়েলিটি। বিশ্বের বেশিরভাগ দেশেই কিন্তু এই পাবলিক আর প্রাইভেট দুটোই মিলেই একটা বাস্তব হয়েছে, এর মিশ্রণেই কিন্তু চলছে। প্রাইভেট সেক্টর কুড ডেফিনেটলি কাম ইন টু সাপ্লিমেন্ট দ্য এফোর্টস অফ পাবলিক সেক্টর টু ডেলিভার ইউনিভার্সাল হেলথ কভারেজ। ওরা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং এটা কিন্তু আমরা এই কোভিড-19 সময় দেখছি। দ্য পাবলিক সিস্টেম মে টেক দ্য সার্ভিসেস অফ উইলিং প্রাইভেট প্রোভাইডার্স টু ফিল গ্যাপস ইন ইটস ক্যাপাসিটি টু ডেলিভার all the services assured under UHC. Such private providers will have to deliver cashless services and would be compensated on the basis of predetermined cost per package of health services. এইগুলো সরকার থেকে করে দেওয়ার দরকার আছে আর কি, যে কিছু ট্রিটমেন্ট হবে ক্যাশলেস করে দেওয়া, এবং কিছু ক্ষেত্রে কম্পেনসেশন দিয়ে আগের থেকে কস্ট বলে দেওয়া যায়, এই প্যাকেজের ক্ষেত্রে এই কস্ট হবে এবং তার ক্ষেত্রে কিছু কম্পেনসেট করে দেওয়া। এগুলো যদি করে দেওয়া যায় সরকারিভাবে, তাহলে কিন্তু প্রাইভেট সেক্টর, এই যে আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোর অভাব আছে, কিছু প্রফেশনালের অভাব আছে, সেই মানে ঘাটতিটাকে কিন্তু অনেকখানি মেকআপ করা যায়। ইন অ্যাডিশন টু পার্টনারিং উইথ প্রাইভেট সেক্টর, আদার ভাইবেল অল্টারনেটিভ শুড অলসো বি কনসিডার। এর পাশাপাশি প্রাইভেটকে যেমন আমরা সঙ্গে নেব, তার পাশাপাশি বিকল্পর ভাবনাও আমাদের করতে হবে। ডিউরিং দিস কোভিড-19 সিচুয়েশন, দ্য সিচুয়েশন বিং ম্যানেজড বাই বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর হসপিটালস। এটা তো আমরা দেখছি। ইন্ডিয়া কুড পসিবলি লার্ন ফ্রম ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস। বিশ্বের যে ভালো ভালো প্র্যাকটিসগুলো চলছে বিশ্বের বিভিন্ন দেশে, আমরা সেখান থেকে শিখতে পারি। ইন কান্ট্রিজ লাইক কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া, হোয়ার ইউনিভার্সাল হেলথ কভারেজ অলরেডি অপারেশনাল, ইউনিভার্সাল পাবলিক ইন্স্যুরেন্স প্রোগ্রাম ইজ পাবলিকলি ফিনান্স থ্রু ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স সংগ্রহ করে যে ইন্স্যুরেন্স করা হচ্ছে, সেই ইন্স্যুরেন্সটা কিন্তু সরকার মিটিয়ে দিচ্ছে, এবং সেই ইন্স্যুরেন্সের বেসিসে সে কিন্তু এবার প্রাইভেট অথবা পাবলিক যে কোনো হসপিটালে গিয়ে চিকিৎসার সুযোগ নিচ্ছে। ইন জার্মানি, স্ট্যাটিউটরি হেলথ ইন্স্যুরেন্স ইজ ফান্ডেড বাই সিকনেস ফান্ড। জার্মানিতে একটা সিকনেস ফান্ড বলে ফান্ড করা আছে, যে ফান্ড থেকে ইন্স্যুরেন্সের পেমেন্ট করা হয়। ইট ইজ নাও ওয়াইডলি অ্যাকসেপ্টেড that though private sector could help in realization of goals of universal health coverage, there is no alternative to a progressive strengthening of the public facilities. যদিও বলা হচ্ছে ঠিকই যে প্রাইভেট সেক্টরকে সঙ্গে নিয়ে আমরা লক্ষ্যে পৌঁছবো এই ইউনিভার্সাল হেলথ কভারেজে, কিন্তু আমাদের সবসময়ই লক্ষ্য রাখতে হবে যে পাবলিক ফ্যাসিলিটিস এইটাকে যতটা সম্ভব উন্নয়ন করা যায়, কারণ সরকারি ব্যবস্থাপনার মধ্য দিয়েই এটাকে ঠিকঠাক অ্যাচিভ করা যাবে। বিগিনিং কুড বি made by increasing public expenditure on health from current level of 1.28% to at least 2.5% of the GDP, যেটা আমাদের প্রধানমন্ত্রী চাইছেন যে 2.5% পর্যন্ত নিয়ে যাওয়া। অন্তত খরচটাকে এই পর্যায়ে নিয়ে গেলে আমাদের দেখা যাবে অনেকখানি উন্নয়ন ঘটে গেছে। আর ন্যাশনাল হেলথ প্যাকেজ শুড বি ডেভেলপ দ্যাট অফার্স এসেন্সিয়াল হেলথ সার্ভিসেস অ্যাট ডিফারেন্ট লেভেলস অফ হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। একটা জাতীয় হেলথ প্যাকেজ থাকা দরকার আছে, যেটা আমাদের সেই সুযোগগুলো এনে দেবে যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের যাবতীয় সুযোগ সুবিধা আমরা ওইভাবে নিতে পারবো। তো এই ছিল 5টা এসে টাইপের প্রশ্ন, এগুলো আলোচনা করে দিলাম। এবার আগের বারে যেটা দিয়েছিলাম শুধুমাত্র গ্রুপ এর প্রশ্নগুলো উত্তর করে দিয়েছিলাম, গ্রুপ বি যে প্রশ্নগুলো ছিল তার উত্তর করে দিইনি। এবারে কিন্তু গ্রুপ বির প্রশ্নগুলোও উত্তর করে দেওয়া আছে, এগুলো আমি আর পড়ছি না, তোমরা দেখলেই বুঝতে পারবে। কতগুলো টিকা লেখা থেকে আরম্ভ করে কিছু এক্সপ্লেন করতে দেওয়া ছিল, সেগুলোও 1 লাইন 2 লাইনে লিখে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নেবে। তো এই ছিল আমাদের যে উত্তরটা, তা আমরা এই উত্তরটা আলোচনা করলাম। এবার তোমাদের আজকে যে 4 নম্বর সেট কোশ্চেনটা দিচ্ছি, সেই 4 নম্বর সেট তোমরা দেখলে বুঝতেই পারবে যে এখানে সেই একই প্যাটার্ন মোটামুটি আছে। গ্রুপ এতে 5খানা প্রশ্ন দিয়ে তার
3টে প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, যার 1 নম্বর কোয়েশ্চেনটা ম্যান্ডেটারি। আর তারপর বাকি প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এখানে কিছু কিছু একটু ভিন্ন রকমের করা হয়েছে। যেমন এখানে 5-এর দাগে যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে পলিটি রিলেটেড প্রশ্ন আছে, হেভিয়াস কর্পাস, প্রোহিবিশন, ম্যান্ডামাস, কো ওয়ারান্টো, সার্টিউরারি। তোমরা আইসিডিএস ছাড়াও অন্যান্য পরীক্ষা যদি কেউ দিয়ে থাকো, পিএসসির পরীক্ষা, সেই পরীক্ষাতে দেখবে এইসব প্রশ্ন আসে, এবং এরকম প্রশ্ন আসবে না এরকম কিছু বলা যায় না, এগুলো সকলেরই জানা দরকার আছে। আর এবারে যেটা আমি তোমার রিজনিংয়ের কিছু প্রশ্ন রাখিনি, রিজনিং নিয়ে আর কি বলবো, যেরকম প্রশ্ন দিচ্ছ ওইরকম দিলে ওইরকম দিতে পারে, আর বাকি না হলে এই রকমই প্রশ্ন থাকবে আর কি। তো তোমরা তাহলে এগুলো প্র্যাকটিস করো, এর উত্তরটা দেখি যদি পরে দিতে পারি। আর তোমাদেরকে যে কথা বললাম, ক্লাস যদি করতে চাও তাহলে তোমরা আমার ওই মেল আইডিতে তোমাদের নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পাঠাও, আমি গ্রুপের সাইজটা দেখে কী ব্যবস্থা করা যায় সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।